বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সটির আমি ক্লাস নিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 15 এবং আজকে আমাদের সর্বশেষ লেকচার। লেকচারের শিরোনাম বায়োসেফটি গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশনস। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে, শিক্ষার্থীরা বায়োসেফটি গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশনস বলতে পারবে, শিক্ষার্থীরা আইপিআর সম্বন্ধে বলতে পারবে, বাংলাদেশি বায়োসেফটি গাইডলাইন্স সম্বন্ধে বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আমরা আজকে পড়ব বায়োসেফটি গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশনস। প্রথমে আমরা জেনে নিব যে এটা কি। জীব প্রযুক্তি, বর্তমান সময়টাই হচ্ছে কিন্তু জীব প্রযুক্তির যুগ। আমরা জীব প্রযুক্তি কোর্সটি পড়ছি এবং আমরা কিন্তু অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তো জীব প্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত কিন্তু একটা প্রযুক্তি। তো এই জীব প্রযুক্তির প্রসারের সাথে সাথেই এর সাথে সম্পৃক্ত ঝুঁকি সম্পর্কেও মানুষ সচেতন হচ্ছে। জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজমস গুলো তৈরি করা হচ্ছে বা জিএমও ফুড সম্বন্ধে মানুষ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। 1975 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াস্থ অ্যাসাইলোমারি অনুষ্ঠিত রিকম্বিনেন্ট টেকনোলজি কনফারেন্সে সিদ্ধান্ত গৃহীত হয় যে জিএমও নিয়ে গবেষণা ও উন্নয়নের সময় পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর এগুলোর যে ঝুঁকি থাকতে পারে সে বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে এই কাজগুলো পরিচালনা করতে হবে। তো বায়োসেফটি গাইডলাইন আসলে কি? যে বায়োসেফটি গাইডলাইন হলো এই আধুনিক জীব প্রযুক্তির প্রয়োগে উদ্ভাবিত জিএমও এর গবেষণা, ব্যবহার এবং প্রকৃতিতে অবমুক্তকরণের প্রক্রিয়ায় মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য বৈজ্ঞানিক নিয়ম পদ্ধতি সম্বলিত নির্দেশিকা। আমি আবার একটু বলি, বায়োসেফটি গাইডলাইন হলো আধুনিক জীব প্রযুক্তির প্রয়োগে উদ্ভাবিত জিএমও এর গবেষণা, ব্যবহার এবং প্রকৃতিতে অবমুক্তকরণের প্রক্রিয়ায় মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য বৈজ্ঞানিক নিয়ম পদ্ধতি সম্বলিত নির্দেশিকা। এই নির্দেশিকার উদ্দেশ্যই হলো জিএমও এর গবেষণা, মাঠ পরীক্ষণ, নিরাপদ স্থানান্তর, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর ইত্যাদি ক্ষেত্রে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থাদি গ্রহণ করা, যাতে এই সকল কার্যক্রমের ফলে জীববৈচিত্র্য এবং মানব স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব না পড়ে। অর্থাৎ বর্তমান যুগ হচ্ছে জীব প্রযুক্তির যুগ এবং এই জীব প্রযুক্তির সহায়তায় কিন্তু বর্তমানে অনেক উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস তৈরি করা হচ্ছে। এই যে জিএমও গুলো তৈরি করা হচ্ছে, এগুলো যখন গবেষণা করা হয় বা এগুলোকে যখন মাঠ পর্যায়ে পরীক্ষণ করা হয় বা এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করা হয় বা ব্যবহার করা হয়, তখন এগুলো যেন মানব সমাজের জন্য, মানব স্বাস্থ্যের জন্য বা জীববৈচিত্র্যের জন্য কোনো বিরূপ কোনো প্রভাব যেন না পড়ে, সেজন্য কিছু নিয়ম নীতি সম্বলিত নির্দেশিকাকেই কিন্তু বায়োসেফটি গাইডলাইন বলা হচ্ছে। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। যে জীব নিরাপত্তা পদ্ধতি এই তত্ত্বাবধানের জন্য এই নির্দেশিকা অনুসারে যে সকল কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে সেই কমিটিগুলো আমরা এবার একটু জেনে নিই। জাতীয় নিরাপত্তা কমিটি, ন্যাশনাল কমিটি অন বায়োসেফটি; প্রাতিষ্ঠানিক জীব নিরাপত্তা কমিটি, ইনস্টিটিউশনাল বায়োসেফটি কমিটি; মাঠ পর্যায়ে জীব নিরাপত্তা কমিটি, ফিল্ড লেভেল বায়োসেফটি কমিটি, জীব নিরাপত্তা কোর কমিটি, বায়োসেফটি কোর কমিটি, জীব নিরাপত্তা অফিসার, বায়োলজিক্যাল সেফটি অফিসার এবং জাতীয় জীব নিরাপত্তা কর্মকাঠামো অর্থাৎ ন্যাশনাল বায়োসেফটি ফ্রেমওয়ার্ক, যেটাকে এনবিএফ বলা হয়। এরপরে শিক্ষার্থীরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে জীব নিরাপত্তা বাধ্যবাধকতা। এটা কি? যে
আধুনিক জীব প্রযুক্তির বিপুল সম্ভাবনা এবং সুফলের পাশাপাশি পৃথিবীব্যাপী এর স্বাস্থ্য ও অন্যান্য ঝুঁকি বিষয়ে নানা গবেষণা কিন্তু চলছে। তো জীববৈচিত্র্য এবং মানব স্বাস্থ্য ঠিক যদি না থাকে তাহলে কিন্তু কোনো প্রযুক্তিরই কোনো মূল্য থাকে না। তাই এই আধুনিক জীব প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা এবং এর প্রয়োগে যে জিএমও প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে এর বিরূপ প্রভাব মানব স্বাস্থ্য এবং জীবজগতের উপর যেন না পড়ে সে লক্ষ্যে ঝুঁকি নিরূপণ এবং ব্যবস্থাপনার কলাকৌশল নিয়ে যে বৈজ্ঞানিক নিয়ম পদ্ধতি এবং আইন কানুন প্রবর্তিত হচ্ছে সেগুলোকেই জীব নিরাপত্তা পদ্ধতি বা বায়োসেফটি সিস্টেমস বলা হচ্ছে বা বায়োসেফটি সিস্টেম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো এই যে জিএমও এর উন্নয়নে অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কহীন বা দূর সম্পর্কীয় জীবের মধ্যে জিন ব্যবহার করা হয়। এই জন্য এই জিএমও এবং তা থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রকৃতিতে গাছপালা, প্রাণী ও মানুষের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই যে ঝুঁকিসমূহ, এই ঝুঁকিসমূহের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার কলাকৌশল রপ্ত করেই জিএমও সংক্রান্ত গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা উচিত। পৃথিবীর বিভিন্ন দেশ জীব নিরাপত্তার ক্ষেত্রে নিজস্ব আইন কানুন তৈরি করছে এবং অনেক দেশ তৈরি করেছে এবং কোনো কোনো দেশ আইন কানুন গঠনের প্রক্রিয়ায় কিন্তু রয়েছে। এইবার আমরা যেটা জানবো শিক্ষার্থীরা সেটা হচ্ছে জৈব নিরাপত্তা নির্দেশিকা। জীব প্রযুক্তির প্রসারের সাথে সাথেই মানব কল্যাণের পাশাপাশি পরিবেশ এবং মানব সভ্যতার সুরক্ষা ও ভারসাম্য রক্ষার জন্য প্রণীত সুনির্দিষ্ট নীতিমালা ও সংশ্লিষ্ট কর্মপদ্ধতিকে জৈব নিরাপত্তা নির্দেশিকা বলা হয়। জৈব নিরাপত্তা নির্দেশিকার গুরুত্ব কি সেই গুরুত্বগুলো এবার আমরা একটু জেনে নিই। যে জীবজগতের জৈব নিরাপত্তা নির্দেশিকার গুরুত্বটা কি সেটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা যেগুলো বলতে পারি যে জীব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া, জীব বৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের উপর ঝুঁকি হ্রাস করা, জীব প্রযুক্তি গবেষণার ফলে পরিবেশের ঝুঁকি নির্ধারণ ও নিয়ন্ত্রণে রাখা, পরিবেশ ও মানব সভ্যতার ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করা, জীব প্রযুক্তি ও জীব প্রযুক্তিজাত দ্রব্যের গবেষণা ও প্রয়োগটা সহজ করা। তাহলে জৈব নিরাপত্তা নির্দেশিকার গুরুত্ব যদি আমরা আলোচনা করি, আমরা যে বিষয়গুলো দেখলাম যে এর গুরুত্ব কোন কোন ক্ষেত্রে হতে পারে, যে জীব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া, জীব বৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের উপর ঝুঁকি হ্রাস করা, জীব প্রযুক্তি গবেষণার ফলে পরিবেশের ঝুঁকি নির্ধারণ ও নিয়ন্ত্রণে রাখা, পরিবেশ ও মানব সভ্যতার ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করা, জীব প্রযুক্তি ও জীব প্রযুক্তিজাত দ্রব্যের গবেষণা ও প্রয়োগকে সহজ করা। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জৈব নিরাপত্তা নির্দেশিকার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই যে জৈব নিরাপত্তা নির্দেশিকা এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি আমরা এবার সেটা জেনে নিই। প্রথমত আসতে পারে যে আমদানির পূর্বে সংশ্লিষ্ট অণুজীব সম্পর্কে সকল তথ্য অবগত হওয়া। এটা কেমন যে বিদেশ থেকে কোনো একটা জিএমও আমদানি করার আগেই কিন্তু ওই সংশ্লিষ্ট অণুজীব সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে কিন্তু অবগত হতে হবে। এবং এই উদ্দেশ্যে AIA অর্থাৎ অ্যাডভান্স ইনফরমেশন এগ্রিমেন্ট গঠন করতে হবে। অর্থাৎ কোন একটা জিএমও প্ল্যান্ট বা প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশে যখন স্থানান্তর করা হবে তখন স্থানান্তরের পূর্বেই ওই জিএমও সম্বন্ধে বিস্তারিতভাবে কিন্তু আগেই জেনে নিতে হবে। দ্বিতীয় যে লক্ষ্য উদ্দেশ্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ। উৎপাদিত জিএমও তৈরি হতে জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। বিশ্ব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে রিও ঘোষণার 15 নম্বর নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করে। জিএমওকে মাঠ পর্যায়ে সঠিক বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত করা, জিএমও সম্পর্কিত সকল তথ্য আদান প্রদানের লক্ষ্যে বায়োসেফটি ক্লিয়ারিং হাউস প্রতিষ্ঠা করা। জীব প্রযুক্তি ভিত্তিক গবেষণাগার হতে জেনেটিক্যালি মডিফাইড পদার্থসমূহ যাতে পরিবেশে না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখা,
যে প্রযুক্তিভিত্তিক বিভিন্ন গবেষণা কর্মের ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা। তাহলে শিক্ষার্থীরা এই ছিল জৈব নিরাপত্তা নির্দেশিকার লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা আরেকবার একটু দেখে নিই যে আমদানির পূর্বে সংশ্লিষ্ট অণুজীব সম্পর্কে সকল তথ্য অবগত হওয়া, সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করা, উৎপাদিত জিএমও তৈরি হতে জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রিও ঘোষণার 15 নম্বর নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান, জিএমওকে মাঠ পর্যায়ে সঠিক বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত করা, জিএমও সম্পর্কিত সকল তথ্য আদান প্রদানের লক্ষ্যে বায়োসেফটি ক্লিয়ারিং হাউস প্রতিষ্ঠা করা, জীব প্রযুক্তি ভিত্তিক গবেষণাগার হতে জেনেটিক্যালি মডিফাইড পদার্থসমূহ যাতে পরিবেশে না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখা, জীব প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন গবেষণা কর্মের ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীরা এবারে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জৈব নিরাপত্তা নীতিমালা সমূহ। নীতিমালাগুলো কি কি এবার আমরা সেটা একটু জানবো। যে রেগুলেটেড উপাদান সমূহের প্রবর্তন, স্থানান্তর ও বিতরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করে প্রয়োজনীয় উপযুক্ত পদ্ধতি গ্রহণ করা। দ্বিতীয়ত, নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি গঠন, যথাযথ অবকাঠামো সম্পর্কিত নীতিমালা তৈরি ও তার প্রয়োগ, অণুজীব সমূহের শ্রেণীবিভাগের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন ও তার প্রয়োগ নিশ্চিত করা। জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাগারে ব্যবহৃত নীতিমালা তৈরি ও প্রয়োগ, ভৌত রাসায়নিক এবং জৈবিক দূষণ হ্রাস করা, জীব প্রযুক্তিজাত বিভিন্ন দ্রব্যের ব্যবহারের নীতিমালা তৈরি, জীব প্রযুক্তি বিষয়ক শিল্প হতে সৃষ্ট জৈব দূষক অথবা সার্বজনীন জৈব দূষক নির্গমন হ্রাস ও তার নিয়ন্ত্রণ সম্পর্কিত নীতিমালা। তাহলে জৈব নিরাপত্তার নীতিমালাগুলো আমরা দেখলাম। আমি আবার একটু রিপিট করি যে রেগুলেটেড উপাদান সমূহের প্রবর্তন, স্থানান্তর ও বিতরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করে প্রয়োজনীয় ও উপযুক্ত পদ্ধতি গ্রহণ করা, নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি গঠন, যথাযথ অবকাঠামো সম্পর্কিত নীতিমালা তৈরি ও তার প্রয়োগ, অণুজীব সমূহের শ্রেণীবিভাগের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন এবং তার প্রয়োগ নিশ্চিত করা। জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাগার ব্যবহারে নীতিমালা তৈরি ও প্রয়োগ, ভৌত রাসায়নিক এবং জৈবিক দূষণ হ্রাস করা, জীব প্রযুক্তিজাত বিভিন্ন দ্রব্যের ব্যবহারে নীতিমালা তৈরি, জীব প্রযুক্তি বিষয়ক শিল্প হতে সৃষ্ট জৈব দূষক অথবা সার্বজনীন জৈব দূষক নির্গমন হ্রাস ও তার নিয়ন্ত্রণ সম্পর্কিত নীতিমালা। শিক্ষার্থীরা এরপরে আমরা যে বিষয়টা জানবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে আমরা কি বুঝবো সেটা আমরা একটু জেনে নিই। যে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি কিন্তু অন্যতম একটা সম্পদ। মানুষের বিবেক বুদ্ধি দ্বারা যে সম্পদ প্রস্তুত করা হয় তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়ে থাকে। বুদ্ধিবৃত্তিক সম্পদের সংরক্ষণ এবং বিকাশমূলক আইন রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? বুদ্ধিবৃত্তিক সম্পদকে আমরা কাকে বলবো? যে মানুষের বিবেক বুদ্ধি দ্বারা যে সম্পদটা প্রস্তুত করা হয় তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়ে থাকে, এবং এই বুদ্ধিবৃত্তিক সম্পদও কিন্তু অন্যতম সম্পদ, এবং এই বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের ও বিকাশের জন্য কিন্তু আইন রয়েছে। আচ্ছা, এরপর যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জীব নিরাপত্তা নির্দেশিকা অমান্য করার শাস্তি। যে জীব নিরাপত্তা নির্দেশিকা অমান্য করলে কি ধরনের শাস্তি বিধান রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। জীব নিরাপত্তা নির্দেশিকা অমান্যকারী কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প ও সরকারি অর্থ সহায়তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বন্ধ করে দেবে। এছাড়া বৈজ্ঞানিক অথবা প্রযুক্তিগত গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ সহায়তা বন্ধ করা যাবে। এ সকল ব্যবস্থা প্রচলিত আইনের অধীনে গৃহীত ব্যবস্থার অতিরিক্ত, অর্থাৎ কিনা যে জীব নিরাপত্তা সংক্রান্ত সুনির্দিষ্ট আইন কার্যকর হবার পূর্ব পর্যন্ত জীব নিরাপত্তা নির্দেশিকা ভঙ্গকারী বর্তমানে দেশে প্রচলিত আইনেও শাস্তি পেতে পারেন। এরপরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে বিশ্ব বুদ্ধিজীবী সম্পত্তি সংস্থা। এটা কি? যে দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO, যুক্তরাষ্ট্রের 17টি বিশেষ সংস্থার মধ্যে এটা অন্যতম একটা সংস্থা। এটা 1967 সালে প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর বুদ্ধিজীবী সম্পত্তি রক্ষা এবং বিভিন্ন সৃষ্টিশীল কার্যক্রমকে উৎসাহিত করাই হচ্ছে এই সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই সংস্থার অধীনে সদস্য এবং নন সদস্য সহ মোট 185টি দেশ রয়েছে।
1970 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। তো দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন যেসব বুদ্ধিজীবী সম্পত্তিগুলো রক্ষার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করে সেগুলো হলো শিল্পকর্ম ও বৈজ্ঞানিক কর্মকাণ্ড, সাহিত্যকর্ম, বুদ্ধিজীবীদের কর্মকাণ্ড হতে প্রাপ্ত অন্যান্য অধিকার, অন্যান্য প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিরোধ, বৈজ্ঞানিক আবিষ্কার সমূহ, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক ও বাণিজ্যিক নাম, মানব কল্যাণে যে কোনো ধরনের আবিষ্কারের চেষ্টা, ব্রডকাস্টিং, চিত্রশিল্প সংক্রান্ত কৃতিত্ব, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। জাতীয় আইন দ্বারা উপরোক্ত বুদ্ধিজীবী সম্পত্তি সংরক্ষণ এবং তার পরিচালনা করা হয়। এই জাতীয় আইন নির্ধারণে WIPO গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে বিশ্ব বুদ্ধিজীবী সম্পত্তি সংস্থা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার, বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এটা কি, এটা আমরা একটু জানবো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো আবিষ্কারক বা গবেষক বা শিল্পী তার যে সৃষ্টিশীল কর্মকাণ্ড অর্থাৎ মেধা সম্পদের আর্থিক সুফল প্রাপ্তির জন্য যে আইনগত অধিকার ভোগ করে থাকে তাকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলা হয়। আমি আবার একটু রিপিট করি, কোনো আবিষ্কারক বা গবেষক বা শিল্পী তার সৃষ্টিশীল কর্মকাণ্ড অর্থাৎ মেধা সম্পদের আর্থিক সুফল প্রাপ্তির জন্য যে আইনগত অধিকার ভোগ করে থাকে তাকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলা হয়। অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে কোনো একজন উদ্ভাবক বা গবেষক বা শিল্পীর মনের বা বুদ্ধিবৃত্তির ফসলকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলে এবং এই ফসলের সংরক্ষণের উপায়কেই বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলা হয়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে কি বোঝায়। চলে যাই আমরা এর পরবর্তী স্লাইডে যে এই যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার রক্ষার উপায়, এই উপায়গুলো আমরা এখন একটু জানবো। যে বুদ্ধিভিত্তিক সম্পত্তির প্রকৃতির উপর নির্ভর করে এদের অধিকার রক্ষার বিভিন্ন ধরনের উপায় রয়েছে। উপায়গুলো কি কি? পেটেন্ট, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, ব্যবসায়, গোপনীয়তা। আমি আবার একটু বলি উপায়গুলো: পেটেন্ট, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, ব্যবসায়, গোপনীয়তা। এখন আমরা ডিটেলস এগুলো জানবো। পেটেন্ট কি? পেটেন্ট হচ্ছে আবিষ্কারকের একটি অধিকার যা সরকার কর্তৃক আইন প্রয়োগের মাধ্যমে গৃহীত হয়। পেটেন্ট হলো ব্যক্তিগত সম্পত্তি যা অন্য যে কোনো সম্পদের মতো একজন ব্যক্তি বা সংস্থা যে কারোর কাছে বিক্রি করতে পারেন বা লাইসেন্স প্রদান করতে পারেন। পেটেন্ট আবিষ্কারককে বস্তু উৎপাদন, বিক্রি ইত্যাদি অধিকার দিলেও এর মান যাচাই বাছাই বা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা রয়েছে। গবেষণার ফলে উৎপন্ন বস্তু যদি যথার্থ মানসম্পন্ন না হয় এবং এর বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আসে বা পাওয়া যায় তবে তা বাতিল হয়ে যাবে। পেটেন্ট তৈরির কতগুলো শর্ত রয়েছে, শর্তগুলো কি কি? এবার আমরা এই পেটেন্ট প্রয়োগ করার ক্ষেত্রে যে বিশেষ কতগুলো শর্ত রয়েছে শর্তগুলো আমরা একবার একটু জেনে নিই। যে এই যে এই উদ্ভাবনটি অভিনব এবং সমাজের জন্য ব্যবহারযোগ্য হতে হবে। উদ্ভাবনটির সংরক্ষণের সুযোগ সুবিধা থাকতে হবে। এটি পুনঃ উৎপাদনক্ষম হতে হবে, অর্থাৎ পুনরাবৃত্তির ফলে একই ফলাফল প্রকাশ পাবে। উৎপাদনটি উদ্ভাবনী হতে হবে, অর্থাৎ এজন্য কিছু নিপুণ কৌশল বা দক্ষতার প্রয়োগ থাকতে হবে। ইউরোপিয়ান পেটেন্ট অফিস, যেটাকে সংক্ষেপে EPO বলা হয়ে থাকে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার জীবের পেটেন্ট অনুমোদন করেছে। যে কোনো গবেষণা বা উৎপাদন আইন অনুমোদিত হতে হবে। ইউএসএতে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইকোলাই, যা মানুষের ইনসুলিন জিন, বৃদ্ধি হরমোন প্রভৃতি বহন করে, তাদেরকে পেটেন্ট করা হয়। একইভাবে ট্রানজেনিক আগাছা বারক, বলওয়ান প্রতিরোধী তুলা, পতঙ্গ প্রতিরোধী তামাক পেটেন্টভুক্ত করা হয়েছে। তাহলে পেটেন্ট সম্বন্ধে আমরা জানলাম। এরপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গ্রন্থস্বত্ব বা কপিরাইট। গ্রন্থস্বত্ব বা কপিরাইট। গ্রন্থস্বত্ব বা কপিরাইট কি, এটা সম্বন্ধে আমরা এখন একটু ডিটেলসে পড়ি। যে গ্রন্থস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ প্রকৃতপক্ষে এক প্রকার ধারণার সত্ত্ব রক্ষা। কপিরাইটের উৎকৃষ্ট উদাহরণ হলো বই, লেখক, সম্পাদক, প্রকাশক,
বা প্রকাশক ও লেখক বা প্রকাশক ও সম্পাদক কপিরাইট পেতে পারেন। কপিরাইট প্রদত্ত বইয়ে সম্পূর্ণ বা আংশিক লেখক ও প্রকাশকের অনুমতি ছাড়া কপি করার কোনো সুযোগ থাকবে না। কপিরাইট কোনো ধারণা প্রকাশ করা হয়েছে এমন বস্তু সত্ত্ব প্রদান করে। মৌলিক অর্থে কপিরাইট আমরা বলতে পারি যে কপিরাইট হলো এমন একটা অধিকার যা একজনের বুদ্ধিভিত্তিক সৃষ্টিকে অনুসরণ বা নকল করা হতে অন্যকে বিরত রাখে। অর্থাৎ একজনের প্রকাশিত কর্ম নকল করা হতে অন্যকে বিরত রাখার অধিকারকেই কপিরাইট বলা হয়। এই কপিরাইট আইন 2000 ধারা 14 অনুযায়ী কপিরাইটের অর্থ হলো এই আইনের বিধানাবলী সাপেক্ষে কোনো একটা কর্মের অংশ বা সম্পূর্ণ কর্ম বিষয়ে নিম্নলিখিত কতগুলো জিনিস কিছু করা বা করার ক্ষমতা অর্পণ করা। যেমন কম্পিউটার প্রোগ্রাম ব্যতীত সাহিত্য, সঙ্গীত বা নাট্য এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মটি সংরক্ষণ করা সহ কর্মটি পুনরুৎপাদন করা, মুক্তভাবে সম্পাদন করা বা এটি জনগণের মধ্যে প্রচার করা, কর্মটির বিষয়ে কোনো শব্দ রেকর্ড করা বা চলচ্চিত্র ছবি করা, কর্মটির কোনো অনুবাদ উৎপাদন, পুনরুৎপাদন বা প্রকাশ করা, কর্মটি সম্প্রচার করা যাতে জনগণ অবহিত হতে পারে। তো এরপরে যেটা জানবো যে কপিরাইট বা গ্রন্থস্বত্বের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি, আমরা এবার একটু জেনে নিই যে কপিরাইটের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি। মৌলিক কর্মের মালিকের তার কর্মের উপর একক অধিকার সংরক্ষণ, এটা হচ্ছে কপিরাইটের লক্ষ্য। কপিরাইট মালিককে অন্যের দ্বারা তার কর্মের অঅনুমোদিত ব্যবহার হতে রক্ষা কবচ প্রদান করে। অর্থাৎ কপিরাইটের মালিক যিনি তার অনুমতি ছাড়া এটা কেউ ব্যবহার করতে পারবে না, এটা কেউ মানে তার অনুমতি সাপেক্ষেই এটা কাজ করা যাবে। কপিরাইট অস্থায়ী সম্পদ বিধায় তা হস্তান্তরযোগ্য, হস্তান্তর গ্রহীতার অধিকার ও কর্তব্যের দিক নির্দেশনা দান। কপিরাইটের গুরুত্ব সংশ্লিষ্ট সকলের নিকট উপস্থাপন করা। কপিরাইটের মেয়াদকাল নির্ধারণ ও সংরক্ষণ। সৃষ্টিশীল কর্মের পেছনে যে মেধা ও শ্রম ব্যয় হয় তাকে সম্মান প্রদর্শন করা। সৃষ্টিশীল কর্মকে পাচার হতে রক্ষা করা। কপিরাইট লঙ্ঘনকারীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি প্রতিকার প্রদান। কপিরাইটের ক্ষেত্রে নির্দেশ এবং কোন কোন ক্ষেত্রে সেটা প্রয়োজন বা কোন কোন ক্ষেত্রে সেটা প্রয়োজন হবে তা বলে দেওয়া। আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রতি সমর্থন ও স্বার্থ রক্ষায় তা প্রয়োগ। কপিরাইট রেজিস্ট্রি করা, যদি এটি ঐচ্ছিক বিষয় তবুও আইনগত প্রতিকার পাওয়ার জন্য এটি একটা পূর্ব শর্ত। তাহলে শিক্ষার্থীরা আমরা কপিরাইট বা গ্রন্থস্বত্বের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো জানলাম। আমরা আরেকবার একটু দেখে নিই যে গ্রন্থস্বত্ব বা কপিরাইটের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি। মৌলিক কর্মের মালিককে তার কর্মের উপর একক অধিকার সংরক্ষণ। কপিরাইট মালিককে অন্যের দ্বারা তার কর্মের অঅনুমোদিত ব্যবহার হতে রক্ষা কবচ প্রদান করে। কপিরাইট অস্থায়ী সম্পদ বিধায় এটা হস্তান্তরযোগ্য, হস্তান্তর গ্রহীতার অধিকার ও কর্তব্যের দিক নির্দেশনা দান। কপিরাইটের গুরুত্ব সংশ্লিষ্ট সকলের নিকট উপস্থাপন করা। কপিরাইটের মেয়াদকাল নির্ধারণ ও সংরক্ষণ। সৃষ্টিশীল কর্মের পেছনে যে মেধা ও শ্রম ব্যয় হয় তার সম্মান প্রদর্শন। সৃষ্টিশীল কর্মকে পাচার হতে রক্ষা করা। কপিরাইট লঙ্ঘনকারীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি প্রতিকার প্রদান। কপিরাইটের ক্ষেত্রে নির্দেশ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োজন হবে তা বলে দেওয়া। আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রতি সমর্থন ও স্বার্থ রক্ষায় তা প্রয়োগ। কপিরাইট রেজিস্ট্রি করা, এগুলো হচ্ছে কপিরাইট বা গ্রন্থস্বত্বের লক্ষ্য ও উদ্দেশ্য। কপিরাইটের আন্তর্জাতিক দিক, এটা কি যে কপিরাইট ব্যবস্থা কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত হয়। তো বর্তমানে বিশ্বে প্রধানত দুইটি আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন এই কপিরাইট উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি হলো ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন এবং অন্যটি হলো বার্ন কপিরাইট কনভেনশন। তাহলে শিক্ষার্থীরা আমরা পেটেন্ট সম্বন্ধে জানলাম, আমরা গ্রন্থস্বত্ব বা কপিরাইট সম্বন্ধে জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক এটা তোমরা হয়তো জানো যে ট্রেডমার্ক আসলে কি। ট্রেডমার্ক আসলে হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কোনো একটা প্রোডাক্টের জন্য বরাদ্দকৃত একটা প্রতীক ও নম্বর, যেটা দিয়ে
ওই প্রোডাক্টটিকে অন্য কোম্পানির একটা প্রোডাক্ট থেকে পার্থক্য করা যায়। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোন একটা প্রোডাক্টের জন্য বরাদ্দকৃত একটা প্রতীক ও নম্বর, যেই প্রতীক ও নম্বর দিয়ে ওই প্রোডাক্টটিকে অন্য একটি কোম্পানির প্রোডাক্ট থেকে পার্থক্য করা যায়। এই প্রতীক ও সংশ্লিষ্ট নম্বর দিয়ে সহজেই ভোক্তাগণ ওই পণ্য ও ওই পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারে। ওই প্রোডাক্টটি চেনা যেতে পারে একটি নকশা, চিত্র, আকৃতি, সংখ্যা, স্লোগান বা অন্য যে কোনো ভাবে। এর মাধ্যমেই নির্দিষ্ট ওই প্রোডাক্টের মালিকানা ও মুনাফা ভোগ করার বৈধতা প্রদান করা হয়। যেমন বলাকা দ্বারা কিন্তু বাংলাদেশ বিমানকে নির্দেশ করা হয়। ফসলের বীজ উৎপাদনের সাথে জড়িত কোম্পানি এবং তাদের উৎপাদিত বীজের ট্রেডমার্ক সত্ত্ব হিসেবে কাজ করে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যবসায়িক গোপনীয়তা বা ট্রেড সিক্রেট। এটা কি? যে কোন একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি মেধাস্বত্বের মাধ্যমে কোনো প্রোডাক্টের ফর্মুলা বা কোনো তথ্য গোপন রেখে আইনগতভাবে তার ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ করে, তবে তাকে ট্রেড সিক্রেট বলা হয়। আরেকবার একটু রিপিট করি, যে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি মেধাস্বত্বের মাধ্যমে কোনো প্রোডাক্টের ফর্মুলা বা কোনো তথ্য গোপন রেখে আইনগতভাবে তার ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ করে, তবে তাকে ট্রেড সিক্রেট বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোকাকোলার ফর্মুলা এই সত্ত্বের মাধ্যমে গোপন রেখে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে। তো জীব প্রযুক্তির ক্ষেত্রে সেল লাইন, অণুজীব উপজাত, উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি এর অন্তর্ভুক্ত। ট্রেড সিক্রেটের সুবিধাগুলো হলো যে পেটেন্টের মতো এর জন্য কঠোর নিয়ম অনুসরণ করার প্রয়োজন হয় না। কৃষির কিছু উৎপাদিত পণ্যের ক্ষেত্রে এর প্রয়োগ দেখা যায়। কৃষিক্ষেত্রে বিশেষ করে ফসলের হাইব্রিড জাত সৃষ্টির যে গোপনীয়তা রক্ষার জন্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু মেধাস্বত্ব অধিকার। হাইব্রিড জাতের প্রতি বছর বীজ উৎপাদন করার জন্য যেসব প্যারেন্টাল লাইন ব্যবহার করা হয়, অনেক কোম্পানি কিন্তু এই গোপনীয়তা রক্ষা করে। এটাই হলো ট্রেড সিক্রেট। তাহলে শিক্ষার্থীরা, বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার রক্ষার উপায় হিসেবে আমরা দেখলাম যে এটা 4 ভাবে করা যায়: পেটেন্ট, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক এবং ব্যবসায়িক গোপনীয়তা। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের উদ্দেশ্য। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন এর উদ্দেশ্যটা কি সেটা আমরা একটু জেনে নিই। যে পণ্যকে নকলের হাত থেকে রক্ষা করা। দ্বিতীয়ত, বুদ্ধিভিত্তিক সত্তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা। তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নে গতিশীলতা সৃষ্টি করা। মানুষের মেধা ও শ্রমকে আইনগত স্বীকৃতি প্রদান। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের উদ্দেশ্য আমরা জানলাম। আমি আবার একটু বলি যে উদ্দেশ্যগুলো কি কি: পণ্যকে নকলের হাত থেকে রক্ষা করা, বুদ্ধিভিত্তিক সত্তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা, তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নে গতিশীলতা সৃষ্টি করা, মানুষের মেধা ও শ্রমকে আইনগত স্বীকৃতি প্রদান। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন লঙ্ঘনের প্রতিকার। আচ্ছা, এটা কি? যে এই আইন অনুযায়ী বুদ্ধিভিত্তিক সম্পত্তির উপরে তার মালিক একক অধিকার ভোগ করে থাকে। তো এই অধিকারে কেউ অহেতুক হস্তক্ষেপ করলে তাকে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এর লঙ্ঘন। যদি বুদ্ধিভিত্তিক অধিকার লঙ্ঘন হয় তাহলে জজ কোর্টে অথবা হাইকোর্টের মাধ্যমে এই অধিকার ফিরে পাওয়া যায়। এছাড়াও কপিরাইট ও ট্রেডমার্কের ক্ষেত্রে কিন্তু ফৌজদারি মামলাও করা যায়। পেটেন্টের ক্ষেত্রে পেটেন্টটি তার অধিকার ভঙ্গকারীকে সংশ্লিষ্ট অবৈধ কাজ করা হতে বিরত রাখার জন্য আদালতে যে ইনজাংশন প্রার্থনা করতে পারেন। এছাড়াও ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারেন। ডিজাইনের ক্ষেত্রেও একইভাবে কোর্টে ইনজাংশন প্রার্থনা এবং ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করা যায়। কেউ ট্রেডমার্কের নিয়ম লঙ্ঘন করে ক্রেতাকে বিভ্রান্তের মধ্যে ফেলে বা প্রতারণামূলকভাবে মার্কা ব্যবহার করলে স্বত্বাধিকারী সিভিল রেমেডির জন্য তথা আদালতে তার মার্কা ব্যবহার থেকে বিরত রাখার জন্য ইনজাংশন প্রার্থনা করতে পারেন এবং ক্ষতিপূরণের মামলা করতে পারেন। কপিরাইট ভঙ্গ হলে সিভিল ও ক্রিমিনাল উভয় প্রকার প্রতিকারের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সিভিল রেমেডি প্রদান করা হয় ইনজাংশন এবং ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে। এটি ব্যতীত অধিকার ভঙ্গকারীর বিরুদ্ধে ক্রিমিনাল পদ্ধতি অনুযায়ী তাকে কারাবাস বা বড় ধরনের জরিমানা করে ক্ষতিপূরণ প্রদান করা যায়। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ভঙ্গ করলে লঙ্ঘনকারীর বিরুদ্ধে
এই যেগুলো আলোচনা করলাম এই প্রতিকারগুলো পাওয়া যায়। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা জানলাম যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন লঙ্ঘন যদি কেউ করে তাহলে তার প্রতিকার কিভাবে পাওয়া যায় এই বিষয়গুলো আমরা জানলাম। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সম্পত্তি ও বুদ্ধিভিত্তিক সম্পত্তির মধ্যে পার্থক্য। এটা কি? আমরা সম্পত্তি কাকে বলবো আর বুদ্ধিভিত্তিক সম্পত্তি কাকে বলবো বা দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করবো বিষয়টা আমরা একটু জেনে নিই। যে আমরা বলতে পারি যে ইন্দ্রিয় গ্রাহ্য ও ইন্দ্রিয়াতীত সমস্ত বস্তুই কিন্তু সম্পত্তির অন্তর্ভুক্ত হতে পারে। ইন্দ্রিয় গ্রাহ্য এবং ইন্দ্রিয়াতীত সমস্ত বস্তুই সম্পত্তির অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি শুধুমাত্র ইন্দ্রিয়াতীত বস্তুকেই নির্দেশ করে থাকে। আমরা যখন বুদ্ধিভিত্তিক সম্পত্তি কাকে বলে পড়লাম তখন আমরা দেখেছিলাম যে মানুষের বুদ্ধি বা মেধা দিয়ে অর্জিত যে সম্পত্তি সেটাই হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি। তাহলে ইন্দ্রিয়াতীত যে সম্পত্তি বা বস্তু সেটাকেই কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলা হয়ে থাকে। সম্পত্তির প্রকৃতি এবং পরিধিটা ব্যাপক হয়ে থাকে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি সীমিত হয়ে থাকে। সম্পত্তি ব্যক্তি বা রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন বা এটি একটা ব্যক্তিগতই সম্পত্তি। সকল বুদ্ধিভিত্তিক সম্পত্তিকেই সম্পত্তি অর্থাৎ সকল বুদ্ধিভিত্তিক সম্পত্তিকে আমরা সম্পত্তি বলতে পারি, কিন্তু সকল সম্পত্তিকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলা যায় না। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সম্পত্তি ও বুদ্ধিভিত্তিক সম্পত্তির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি যে ইন্দ্রিয় গ্রাহ্য ও ইন্দ্রিয়াতীত সমস্ত বস্তুই কিন্তু সম্পত্তির অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি শুধুমাত্র ইন্দ্রিয়াতীত বস্তুকে নির্দেশ করে থাকে। সম্পত্তির প্রকৃতি এবং পরিধিটা ব্যাপক হয়ে থাকে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি সীমিত হয়ে থাকে। সম্পত্তি ব্যক্তি বা রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পত্তি শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন বা এটি ব্যক্তিগত সম্পত্তি। আরেকটা জিনিস বললাম যেটা যে সকল বুদ্ধিভিত্তিক সম্পত্তিকেই সম্পত্তি বলা যাবে, কিন্তু সকল সম্পত্তিকে বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলা যাবে না। তাহলে শিক্ষার্থীরা তোমরা সম্পত্তি ও বুদ্ধিভিত্তিক সম্পত্তির মধ্যে কি ধরনের পার্থক্য হতে পারে বা এদের মধ্যে পার্থক্যটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জীব নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ। এটা একটু আমরা জানবো যে আমাদের দেশে কি ধরনের ব্যবস্থা রয়েছে এটা আমরা একটু জানি। যে দেশে যে জীব প্রযুক্তি প্রয়োগ করা হবে সে দেশে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, অর্থাৎ সে দেশের গাইডলাইনের আলোকেই কিন্তু তার কার্যক্রমটা চলবে। বাংলাদেশকে জীব নিরাপত্তার ক্ষেত্রে নিজস্ব আইন কানুন তৈরি করতে হবে। বাংলাদেশ ইতিমধ্যেই জীব নিরাপত্তা প্রোটোকলের অংশীদারিত্ব লাভ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক 1919 সালে প্রণীত জীব নিরাপত্তা নির্দেশিকাকে পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক জীব নিরাপত্তা প্রোটোকলের আলোকে হালনাগাদ করে পুনঃপ্রণয়ন করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক জিএমও এর আন্তর্জাতিক চলাচল নিয়ন্ত্রণের জন্য আইনগত ও প্রশাসনিক কাঠামো রূপরেখা সম্বলিত জীব নিরাপত্তার কর্মকাঠামো প্রণয়ন করা হয়েছে। এখন জীব প্রযুক্তির চর্চা, উন্নয়ন এবং সংশ্লিষ্ট সকল গবেষকদেরকে উৎসাহ প্রদান করতে হবে। এক্ষেত্রে এখনো পর্যন্ত উল্লেখ করার মতো গবেষণা বা প্রয়োজন দেখা যায়নি। দেশের সকলে যেন এর ফলটা ভোগ করতে পারে এমন গবেষণা প্রয়োগ হতে হবে। এই গবেষণা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসতে হবে। নিজ দেশের কথা বিবেচনা করে জীব নিরাপত্তা গাইডলাইন প্রণয়ন করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল জীব প্রযুক্তি কার্যক্রম চলছে তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা কি পড়লাম, আমরা আজকে ক্লাস আমরা কি জানলাম, আমরা আবার একটু চলে যাই যে আমরা কি কি শিখলাম আজকে। আমরা আজকে পড়ছি বায়োসেফটি গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশন। এখানে বায়োসেফটি গাইডলাইন্স বলতে কি বোঝায় আমরা সেটা জানলাম, এবং এই জীব নিরাপত্তার বাধ্যবাধকতা কি সেটা জানলাম। জৈব নিরাপত্তা নির্দেশিকা বলতে কি বোঝায় সেটা জানলাম। জৈব নিরাপত্তা নির্দেশিকার গুরুত্বগুলো কি সেটা জানলাম। জৈব নিরাপত্তা নির্দেশিকার লক্ষ্য ও উদ্দেশ্য এটাও আজকে আমরা জানলাম। এরপরে আমরা যেটা আলোচনা করেছি জৈব নিরাপত্তা নীতিমালা সমূহ। বুদ্ধিভিত্তিক সম্পত্তি কাকে বলে আমরা এটা জানলাম, এবং এই জীব নিরাপত্তা নির্দেশিকা অমান্য করার শাস্তি,
বিশ্ব বুদ্ধিজীবী সম্পত্তি সংস্থা, বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার, বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার রক্ষার উপায়, 4টা উপায় আমরা দেখেছি: পেটেন্ট, গ্রন্থসূত্র, ট্রেডমার্ক, ব্যবসায় গোপনীয়তা। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের উদ্দেশ্য, বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন লঙ্ঘনের প্রতিকার, সম্পত্তি ও বুদ্ধিভিত্তিক সম্পত্তির মধ্যে পার্থক্য, জীব নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ। এই জিনিসগুলো আজকে আমরা ডিটেলসে জানলাম। আজকের ক্লাসে রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করতে চাচ্ছি সেগুলো হলো উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আজকে আমাদের সিলেবাসের শেষ ক্লাস ছিল। তো আশা করছি তোমরা ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা এখন যে একটা সংকটময় মুহূর্ত পার করছি, সারা পৃথিবীব্যাপী সবাই যে একটা সংকটময় মুহূর্ত পার করছি, আমরা সবাই প্রার্থনা করি, দোয়া করি সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এই সংকটময় মুহূর্ত থেকে অতি দ্রুত মুক্ত করেন। তাহলে শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।